এক কোটিপতি প্রতিদিন স্ত্রীকে অপমান করত, কারণ সে ছিল এক গরিব ঘরের মেয়ে। শেষমেশ একদিন ডিভোর্সও দিয়ে দেয়, কিন্তু ঠিক তারপরেই একটা ফোন আসে, আর সেই ফোনে তার কোম্পানি দাঁড়িয়ে পড়ে এক ধ্বংসের মুখে। কিন্তু কিভাবে আর কে ছিল ওই কোটিপতি স্ত্রী, সবকিছু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আজকে সকালটা একটু বেশি গুমোট, আকাশটা মেঘলা, রোদ এক ফোঁটাও নেই, গাছের পাতাগুলো যেন ক্লান্ত হয়ে ঝুলে আছে। মণিমালার বুকেও যেন সেই রকমই এক ভার। দুহাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে সে ধীরে ধীরে বাড়ির গেটটা ঠেলে ভেতরে ঢুকলো। চোখে মুখে ক্লান্তির ছাপ, কাঁধের ওড়না ভেজা ঘামে, আর কপালে বিন্দু বিন্দু জল। তবুও চুপচাপ সে প্রতিদিনের মতোই বাজার করে ফিরছে। এই বাড়িতে মণিমালার পা পড়েছে মাত্র 1 মাস। নতুন বউ হয়ে এসেছেন এই সংসারে, কিন্তু গায়ে যেন কোনো নতুনত্বের রং নেই। সব কিছুই যেন অভ্যাসে পরিণত হয়েছে খুব তাড়াতাড়ি। বাড়ির ভেতর পা রাখতেই হঠাৎ থমকে দাঁড়ায় মণিমালা। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে গলা, শ্বশুর শাশুড়ি আর স্বামী শান্তনুর কথা। শ্বশুরমশাই নিচু গলায় শান্তনুকে বলছেন, দেখ শান্তনু, মণিমালাকে বেশি বাড়তে দিস না। বিয়ের সময় ওদের বাড়ি থেকে একটা কাপড়ও আসেনি। এমন মেয়েকে ঘরে এনে আবার আলাদা করে কাজের লোক রাখার কি দরকার? সব কাজ ওর দ্বারাই করিয়ে নে। যে কাজের মেয়ে আছে তাকেও ছেড়ে দে। শাশুড়ির মুখে সঙ্গে সঙ্গে কুটিল একটা হাসি ছড়িয়ে পড়ল, যেন কথাগুলো একেবারে যুক্তিসঙ্গত। শান্তনু তখন মোবাইলটা পাশে রেখে ঠান্ডা গলায় বলল, ঠিক বলছো বাবা, আমি তো সারাদিন অফিসে কোম্পানির কাজে ব্যস্ত। এসব তো তোমাদেরই দেখার কথা। তবে একটা কথা বলি, যদি বেশি বাড়েও তাহলে ডিভোর্স ছাড়া আমার হাতে আর কিছু থাকবে না। এই কথাটা কানে যেতেই মণিমালার ভিতরটা কেঁপে উঠল। ব্যাগটা তখনও হাতে, কিন্তু মনে হচ্ছে হাত দুটো অবশ হয়ে গেছে। তার মাথার উপরের আকাশটা যেন আরও গাঢ় ধূসর হয়ে উঠছে। চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায় সে, কোনো আওয়াজ না করে ব্যাগ নামিয়ে রাখে। মাথা নিচু, চোখ ফেটে জল আসার ঠিক আগে সেই জলটা আটকে রাখে। ঠিক তখনই আবার ভেসে আসে শান্তনুর গলা, এখন খানিকটা গর্বের সুরে। আচ্ছা বাবা, একটা খবর দিই, আগামী সপ্তাহেই আমাদের কোম্পানির একটা 500 কোটি টাকার ডিল ফাইনাল হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এটা আমাদের বছরের সবচেয়ে বড় অর্জন হবে। শাশুড়ি হেসে ফেললেন, ওরে বাবা, এ তো সুখবর। কার সঙ্গে রে? শান্তনু গলা ফুলিয়ে বলল, একটা বিদেশি কোম্পানি, ভেলটোনা গ্লোবাল হোল্ডিংস, বিশাল কর্পোরেট। তাদের মালিক একজন মেয়ে। ভাবতে পারছো, একটা মেয়ে পুরো কোম্পানি চালায়। শ্বশুরমশাই যেন একটু খোঁচা মারার ভঙ্গিতে হেসে বললেন, আহারে, তুই যদি আগে ওই মেয়েটার সঙ্গে একটু আলাপ টালাপ করতি তাহলে কি আর এমন হতো? তুই ভাব, কেবল কোটি কোটি টাকার মালকিন, আর তুই গিয়ে বিয়ে করলি এক গাঁয়ের গরিব মেয়েকে। শাশুড়িও যোগ দিলেন, একটা ঠিকঠাক উপহারও আনেনি বিয়েতে, আর আজ ঘরে বসে রানীর মতো খায়। এমন মেয়েই কি তোর যোগ্য ছিল শান্তনু? শান্তনু একটু হাসি টেনে বলল, কি বলবো বলো তো মা, ওকে যখন প্রথম দেখি ভেবেছিলাম খুব বড়লোক বাড়ির মেয়ে, চলাফেরা, চোখে মুখে আত্মবিশ্বাস, আর প্রতিদিনই নতুন নতুন জামা। তখন তো কল্পনাও করিনি ওর বাড়ির অবস্থা এতটা খারাপ। পরে যখন সবটা জানলাম তখন আর পেছনে ফেরার সুযোগ ছিল না। বিয়ে না করলে মান ইজ্জত নিয়ে অনেক ঝামেলা হতো, তাই। মণিমালা রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছে। চোখের সামনে মাছটা পড়ে আছে, কিন্তু ওর মনটা পড়ে গেছে অতীতের কোথাও। তার মনের ভেতর তখন বাজছে কেবল একটাই প্রশ্ন, আমি কি সত্যিই শান্তনুকে চিনতে ভুল করেছিলাম? ঠিক তখনই শান্তনু আবার গলা নামিয়ে বলল, যেন একটু চিন্তার ছাপ ওর কণ্ঠে, তবে একটা কথা বলি বাবা, ওই কোম্পানির মালকিনকে কেউ কখনো সামনে দেখেনি। সারা কোম্পানি সে বাড়ি থেকেই চালায়, মিটিং করে সিদ্ধান্ত নেয়, সব ভার্চুয়ালি। শুধু একটা কথা সবাই জানে, নেপথ্যে নাকি ওর বাবার খুব বড় হাত আছে, কিন্তু কে কেমন কেউ কিছু জানে না। এটা ভেবেই মাঝে মাঝে কেমন অদ্ভুত লাগে, তাই না? শ্বশুর এক চোখে তাকিয়ে বলল, তাহলে তুই বলছিস মেয়েটা একটা রহস্য? শান্তনু একটু হেসে বলল, বোধহয়। আর আজকাল রহস্যই তো সবচেয়ে দামি জিনিস। শান্তনুর কথাগুলো যেন ঘরের নিস্তব্ধতা চিরে
কাটার মতো এলো। রান্নাঘরে দাঁড়িয়ে মণিমালা একটু নড়ল না। মণিমালা কিছুই বলল না। রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল। বাইরের মেঘলা আকাশটার মতোই তার ভেতরেও যেন জমে আছে এক নিঃশব্দ ঝড়। কিন্তু হঠাৎ ঠোঁটের কোণে এক চাপা মুচকে হাসি খেলে গেল। কেন সেই হাসি তা বোঝা গেল না, শুধু আকাশটা যেন আরও ভারী হয়ে উঠল। কয়েকদিন কেটে গেছে, বাড়ির পরিবেশে কিছু বদল হয়নি, তবে শান্তনুর অফিসের দৌড়ঝাঁপ বেড়েছে। সেই রাতে খাবার টেবিলে বসে হঠাৎ শান্তনু বলল, শোনো, আগামী সপ্তাহে আমার কোম্পানির একটা বড় পার্টি আছে, অনেক বড় বড় ক্লায়েন্ট থাকবে। আমি চাই তুমি আমার সঙ্গে চলো। তবে একটা কথা বলি, সেখানে কিন্তু তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে। এই শাড়ি চুড়িদার দিয়ে চলবে না, একটু স্টাইলিশ লাগতে হবে, বুঝলে? মণিমালা কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত গলায় বলল, আমি বুঝেছি, কিন্তু শোনো শান্তনু, আমি এমন কোনো পোশাক পরতে পারবো না যেটা আমার নিজের আত্মমর্যাদার সঙ্গে যায় না। আমি পোশাকে নয়, কাজে ইজ্জত খুঁজি। আমি একজন নারী। আমার ভূষণ আমার পরিচয় নয়, আমার মন মানসিকতা, আমার রুচি, সেটাই আমার গর্ব। একটু থেমে আবার বলল, তোমার কোম্পানির পার্টি তুমি যাও, আমাকে তুমি সেখানে নিয়ে গেলে তোমার প্রেস্টিজ বাড়বে কিনা জানি না, তবে আমি জানি আমি এমন কিছু করব না যেটাতে নিজের চোখে নিজের সম্মান হারাই। আমি যেতে পারছি না। শান্তনুর মুখ কালো হয়ে গেল। সে চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো। তুমি কখনোই আমার কথা বুঝলে না। তোমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি পাশের ঘর থেকে ছুটে এলেন। কি হয়েছে রে শান্তনু, এত চিৎকার করছিস কেন? শাশুড়ি রেগে গলা তুললেন। শান্তনু তখন উত্তেজিত গলায় বলল, আমি এই মেয়েকে কাল ডিভোর্স দিচ্ছি মা। আমার পক্ষে আর সম্ভব নয়। একটা গায়ের মেয়েকে বিয়ে করে কি ভুলটাই না করেছি, বুঝলে তো? মণিমালার ঠোঁটে তখন এক টুকরো তুচ্ছ হাসি ফুটে উঠেছিল, কিন্তু কাঁটার মতো গভীরে বিঁধে যাওয়ার মতো। সে জানে শান্তনুর অফিসের সেই মেয়েটার সঙ্গে যা চলছে সেটা কিভাবে শেষ করতে হয় ঠিক সময়ে সে দেখাবে। শ্বশুর ঠান্ডা গলায় বললেন, দেখ বাবা, তুই নিজে দেখে শুনে বিয়ে করেছিস, এখন কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু বিয়ের পর থেকেই তুই এই সংসারে অশান্তি ছাড়া আর কিছুই আনিসনি, সেটা তুই কি নিজে বুঝিস? শান্তনু মুখ ফিরিয়ে নিল। মণিমালা তখনও কিছু বলল না। সে শুধু নিঃশব্দে দৃষ্টিটা ফিরিয়ে নিল এক অন্ধকার কোণের দিকে। সেই কোণে দাঁড়িয়ে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা অচেনা কিন্তু অসম্ভব শক্তিশালী মণিমালা। যে মেয়েটাকে শান্তনু একদিন ভালোবেসেছিল, সেই মেয়েই এবার তার সবচেয়ে বড় বিপদ হয়ে উঠবে, নীরবে নিঃশব্দে। পরদিন সকালটা অদ্ভুতভাবে নীরব। বাড়ির প্রতিটি কোণে যেন একটা অদৃশ্য চাপা উত্তেজনা। শান্তনুর মুখে অদ্ভুত এক প্রশান্তি। উকিলকে সকাল সকাল পাঠানো হয়েছে, সব কাগজ তৈরি, আজ শুধু সই করা বাকি। শান্তনু রান্নাঘরের দিকে তাকিয়ে বলে ওঠে, মণিমালা, এদিকে এসো, কাগজগুলোই সই করে যাও, আজই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। রান্নাঘরের ভেতর থেকে কোনো সাড়া নেই। মণিমালা নিঃশব্দে রান্নাঘরের কাজ করেই চলেছে। তার মুখের উপর কোনো অভিব্যক্তি নেই, না রাগ না কষ্ট, কেবল একটা অচেনা নির্লিপ্ততা। সে মনে মনে ভাবে, এখানে থেকে তার জীবন নষ্ট করার থেকে বেরিয়ে যাওয়া অনেক ভালো। একটা সুযোগ পেলেই সেও বেরিয়ে যাবে। ঠিক তারপরেই শান্তনু বিরক্ত হয়ে নিজেই কাগজটা নিয়ে রান্নাঘরে পৌঁছে যায়। মণিমালা শান্তভাবে সামনে এগিয়ে আসে, নির্বিকার ভঙ্গিতে কলম নেয়, তারপর সে সই করে দিতে থাকে। শেষ সইটা করে খুব আস্তে করে বলে, শুভ কামনা রইল তোমার নতুন জীবনের জন্য মিস্টার শান্তনু। আর হ্যাঁ, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। তারপর একটা শব্দ না করে নিজের ঘরে চলে যায়। 10 মিনিটের মাথায় একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। কারো চোখে চোখ রাখে না, শুধু দরজার সামনে একবার থেমে কণ্ঠে অব্যক্ত এক আত্মবিশ্বাস নিয়ে বলে, এই বাড়ি আর আমার নয়, কিন্তু এই গল্পের শেষ পৃষ্ঠা আমিই লিখব। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শ্বশুর শাশুড়ির মুখে অদ্ভুত এক স্বস্তির ছায়া। শান্তনু যেন হাঁপ ছেড়ে বাঁচে।
কিন্তু এক মুহূর্তের মধ্যেই সেই স্বস্তির মুখোশে একটা দোল পড়ে। শ্বশুর আস্তে করে বললেন, একটা মেয়ে এত চুপচাপ ডিভোর্স মেনে নেয়, এটা কি স্বাভাবিক? শাশুড়ি কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় বলেন, না, ওর চোখে যে শান্তভাব ছিল সেটা যেন কিছু লুকোচ্ছে। শান্তনু চমকে ওঠে, তোমরা আবার এসব কি বলছো? শাশুড়ি বলেন, আমার মন বলছে গল্পটা এখানেই শেষ নয়। ওর মনে কিছু ছিল, কিছু এমন যা আমরা ধরতেই পারিনি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। অদ্ভুত এক অস্বস্তিকর নীরবতা যেন পুরো পরিবেশটাকে গ্রাস করছে। মনে হচ্ছিল দূরে কোথাও কোনো ঝড় জন্ম নিচ্ছে, যেটা ধেয়ে আসবে এই ঘরটার দিকেই। ঠিক সেই সময় শান্তনুর ফোনটা টুং করে উঠল। সে একবার তাকিয়ে দেখল একটা এসএমএস এসেছে। এসএমএসের ভিতরের লেখা, আপনার 500 কোটি টাকার ডিলটি বাতিল করা হয়েছে, বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন। শুধু এইটুকু, না কোনো ব্যাখ্যা, না কোনো বিস্তারিত। শান্তনুর হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার হাত পা ঠান্ডা হয়ে এলো, কপাল বেয়ে ঘাম গড়াতে শুরু করলো। তার মুখে কোনো কথা নেই, নিঃশব্দে শুধু ফোনটা শক্ত করে ধরে রেখেছে। বাবা তখন বললেন, কিরে শান্তনু, এমন ঘামছিস কেন? এসএমএসটায় কি এমন লেখা আছে? শান্তনু কোনো উত্তর না দিয়ে কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিল তার বাবা মায়ের দিকে। বার্তাটা দেখে বাবা প্রথমে হতবাক, তারপর ধপ করে সোফায় বসে পড়লেন। মাও কিছু বুঝে উঠতে পারছিলেন না, শুধু ফ্যালফ্যাল করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। শান্তনু তখনও স্তব্ধ। এই মুহূর্তে আবার ফোনটা বেজে উঠল, অফিসের ফোন। শান্তনু এক ঝটকায় রিসিভ করলেন। স্যার, বড় বিপদ হয়ে গেছে, দয়া করে এখনই অফিসে চলে আসুন। ওপাশ থেকে কাঁপা কণ্ঠে বলল একজন সিনিয়র ম্যানেজার। আর দেরি করলেন না শান্তনু, শার্ট গায়ে চাপিয়ে দৌড়ে বেরিয়ে পড়লেন, গাড়ির চাবি হাতে, চোখে আতঙ্ক আর দ্বিধার ছাপ। সব কিছু যেন ভেঙে পড়ছে ধীরে ধীরে। অফিসের সিঁড়ি বেয়ে দৌড়ে উঠে এলেন শান্তনু। রিসেপশন পেরিয়ে ঢুকে পড়লেন কনফারেন্স রুমে। সিনিয়র ম্যানেজার এগিয়ে এসে বললেন, স্যার, ভেলটোনা গ্লোবাল হোল্ডিংসের মূল মালিক এখনই আপনার সঙ্গে কথা বলতে চান। আমরা ভিডিও কনফারেন্স সংযোগ চালু করে রেখেছি, দয়া করে আসন গ্রহণ করুন, লাইন কানেক্ট করা হচ্ছে। শান্তনু ধীরে ধীরে কনফারেন্স টেবিলের চেয়ারে বসলেন। মাথায় যেন হাজারো প্রশ্ন, হাতটা একটু কাঁপছে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল ভিডিও। স্ক্রিনের ওপারে বসে আছেন মণিমালা, একটা হালকা নীল রঙের শাড়ি, ঠোঁটে চাপা হাসি, কিন্তু চোখে ঝড়। শান্তনুর চোখ কপালে। মণিমালার ডান পাশে বসে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক, ভেলটোনা গ্লোবাল হোল্ডিংসের মালিক, মণিমালার বাবা অমরেশ বসু। স্ক্রিন থেকে গম্ভীর গলায় ভেসে এলো, শান্তনুবাবু, আপনি আমাকে চিনলেন তো? এত বড় ইনভেস্টমেন্ট আপনি সামলাবেন, অথচ মানুষের সম্মান দিতে শিখলেন না। শান্তনুর মুখে কোনো কথা নেই, ঠোঁট শুকিয়ে গেছে। মণিমালা এবার কথা বলল, ভেবেছিলাম একদিন তুমি বুঝবে সম্পর্কের দাম। তারপর টেবিলের উপর রাখা ল্যাপটপে ফাইল ওপেন করে মণিমালা বলে, এই যে তোমার স্বপ্নের প্রজেক্ট, এখানে আমি সাইন করছি না, তোমার 500 কোটির ডিল ক্যান্সেল। শান্তনু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে, দৃষ্টিতে হতাশা আর অবিশ্বাস। সে ধীরে ধীরে বলে, মণিমালা, মানে তাহলে তুমি? মণিমালা শান্ত গলায় মাথা নাড়ে, হ্যাঁ শান্তনু, এটা ছিল আমার পুরো প্ল্যান। বাবাকে অনেক আগেই বলেছিলাম, আমার ইচ্ছে তুমি আর তোমার পরিবার যেন না জানো আমরা আসলে কে। আমি দেখতে চেয়েছিলাম যদি আমি 1-2 মাস তোমাদের সাথে থাকি শুধু একজন সাধারণ মেয়ে হয়ে, তবে তোমরা আমাকে কতটা সম্মান দিতে পারো। কিন্তু তোমরা তো প্রথম দিন থেকেই আমায় ছোট করে দেখলে। সে চোখ সরিয়ে জানালার দিকে তাকায়, একটু থেমে বলে, আমরা সব জেনেও তারপরও তোমার কোম্পানির পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কারণ আমরা শুধু প্রফিট দেখি না, আমরা বিশ্বাস করি মানবিকতায়। আমরা এমন মানুষদের পাশে দাঁড়াই যারা মানুষকে সম্মান করতে জানে। কিন্তু তোমার ব্যবহার, তোমার অহংকার আর মুখোশের আড়ালে লুকানো আসল তুমি, সবটাই বেরিয়ে এলো আজ। এক মুহূর্ত নীরবতা, শান্তনুর মুখে বিস্ময় আর হতাশা। তারপর মণিমালা ধীর স্বরে আবার বলে, তোমরা আমার উপর এই 1-2 মাসে যা অত্যাচার করেছ, হয়তো অন্য কেউ হলে নিজেকে শেষ করে দিত।
আমি চাইলে তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারতাম, তবে সেটা তোমার কোম্পানির উপর প্রভাব ফেলতো। আমি চাই না এত শ্রমে দাঁড় করানো একটা কোম্পানির ক্ষতি হোক। শুধু একটা অনুরোধ, দ্বিতীয়বার আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করো না। এই কথা শুনে শান্তনুর মুখ ফিকে হয়ে যায়। ল্যাপটপ স্ক্রিনের আলোয় তার চোখ দুটো আরও নিস্তেজ দেখায়। চোখের কোণে জল জমে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। তখনই সে মণিমালার দিকে তাকিয়ে বলে, মণিমালা, আমি ভুল করেছি, কিন্তু। মণিমালা স্ক্রিনের ওপার থেকে চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখের ভাষা ঠান্ডা অথচ তীক্ষ্ণ। তারপর ঠান্ডা গলায় বলে, তোমার সেই ভুল আমার পুরো জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে শান্তনু। একটা মানুষকে ভেঙে ফেলার পর তার সামনে সরি বললে সব ঠিক হয়ে যায় না। আর কিছু বলার নেই আমার। কথা শেষ করে সে হেডফোন খুলে রাখে টেবিলের উপর। ভিডিও কলের স্ক্রিনটা তখনও চালু, কিন্তু মণিমালা আর ক্যামেরার দিকে তাকায় না, শুধু পেছন ঘুরে চলে যায়। শান্তনু সেই স্ক্রিনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। শূন্য স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, হার মানা এক পুরুষের মুখ, যার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা এবার সত্যিই চলে গেছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।